সো আজকে আমরা কয়েকটা জিনিস দেখব। সো প্রথমে ফিবোনাক্কি নাম্বার দিয়ে একটু শুরু করি। ফিবোনাক্কি নাম্বারটা কিভাবে আমরা আসলে জেনারেট করি সেটা থেকে একটু শুরু করি। সো ফিবোনাক্কির ইকুয়েশনটা আপনারা সবাই দেখেছেন, এফ এন ইকুয়াল টু এফ এন মাইনাস ওয়ান প্লাস এফ এন মাইনাস টু। সো এইটাকেই অনেকে অনেক ধরনের ডিজাইন করে লিখে আর কি। হয়তো সে এইভাবে ব্র্যাকেটের মধ্যে এন দিতে চাচ্ছে না, সে হয়তো এইভাবে নিচে একটা কিছু দিয়ে বোঝাচ্ছে যে এটা এনতম নাম্বার আর এটা হচ্ছে তার আগের নাম্বারটা এবং এটা হচ্ছে তারও আগের নাম্বারটা। ঠিক আছে, এখন আমরা একটা স্পেসিফিক এন এর জন্য কিছু কাজ করে দেখি। ধরেন n ইকুয়াল টু 1 এর জন্য, বা ধরেন 3 এর জন্য বের করতে চাই আমরা fn টা কত, এটা আমরা n ইকুয়াল টু 3 এর জন্য বের করতে চাই। আচ্ছা, এখানে আসেন, আমরা আসলে বের করতে চাচ্ছি n ইকুয়াল টু 3 এর জন্য এই নাম্বারটা কত। ঠিক আছে, তাইলে এখন এইটার জন্য আমরা দেখতেছি এখানে n এর বদলে আপনি যদি 3 বসান, তাহলে এখানে n এর বদলে 3 বসান, 3 মাইনাস 1 মানে 2, আর এখানে n এর বদলে 3 বসান, 3 মাইনাস 2 মানে 1। তাই তো? তার মানে আপনার এটার জন্য দুইটা জিনিস বের করতে হচ্ছে, একটা হচ্ছে ফাংশন অফ 2 আর একটা হচ্ছে ফাংশন অফ 1। ওকে, এখন আসেন ফাংশন অফ 2 টাকে আমি কিভাবে বের করব। ফাংশন অফ 2 বের করতে হলে আপনাকে বের করতে হচ্ছে ফাংশন অফ 1 এবং ফাংশন অফ 0। ঠিক আছে, কারণ এই যে এই ফাংশন অফ 2 বের করতে চাচ্ছেন, সো n এর জায়গায় 2 বসান, 2 এখানে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, 2 মাইনাস 2 মানে হচ্ছে 0। সিমিলারলি f1 এর জন্য আপনি n এর জায়গায় 1 বসান, তারপরে বের করার চেষ্টা করি আমরা। তার মানে f0 বের করা লাগবে, f মাইনাস 1 বের করা লাগবে। এখন দেখেন একটা জিনিস, আপনার এই f1 এর ক্ষেত্রে এই যে এই পাশে দেখেন এরকম যে একটা ট্রি, এটার নিচেও কিন্তু সিমিলারলি একটা সেম ট্রি হবে। ঠিক আছে, সেখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, কিছু ওভারল্যাপ অবশ্যই আছে। অর্থাৎ এখানে f1 এর নিচে যে জিনিসটা থাকবে, এইখানেও কিন্তু সিমিলারলি f1 এর নিচে সেম একটা ট্রি তৈরি হবে। সিমিলারলি এইখানে দেখেন আবার f0 এর জন্য যে জিনিসটা হবে, এখানে কিন্তু f0 এর জন্য সেম জিনিসটাই আবার আসতেছে। আচ্ছা, এখন কথা হলো, আপনি একটা জিনিস দেখেন, দুই দিক থেকেই কিন্তু আমরা এই যে f-1 বের করার জন্য আপনি আবার কত f-1 -2 তে যাবেন, তাই তো? -2 -3 তে যাবেন। এইভাবে আপনি যেতে যেতে কত দূর পর্যন্ত যাবেন? ঠিক আছে, নিচে নামতে নামতে আর কত নিচে নামবেন? এখান দিয়ে আপনার মানে এটা ব্রাঞ্চ হতে হতে তো কোনো শেষ নাই। তার মানে আপনাকে কোনো না কোনো একটা জায়গায় এসে বলে দিতে হবে যে তুমি এখানে থামো। অর্থাৎ সাধারণভাবে আপনার বলে দিতে হয়, ধরেন f0 এর ক্ষেত্রে আমরা বললাম যে এই নাম্বারটা 0। তার মানে আপনার এইখান থেকে আর নিচে যেতে হবে না, এখানে আমরা বলে দিলাম এই নাম্বারটা 0। দেন আপনি এখান থেকে রিটার্ন করে চলে গেলেন উপরেরটাতে। কিন্তু এই পাশটাতে আপনি যদি চিন্তা করেন, এই f1 এর জন্য এদিক দিয়ে কিন্তু সে নিচে যাচ্ছেই, এই পাশটা কিন্তু আর কেউ ঠেকাতে পারবে না, কারণ f0 কিন্তু এইদিকে আর আসবে না। ঠিক আছে, x0 যেতে একবার ক্রস করে সে নিচে চলে গেছে, -1 -2 -3 -4 এভাবে যেতেই থাকবে। তার মানে দেখেন এখানে আপনার একটা টার্ম বের করার জন্য আগের দুইটা টার্ম ইউজ হচ্ছে। তো একটার যদি আপনি বলে দেন, অর্থাৎ 0 বলে দিলেন, সাপোজ এখানে যদি আপনি ফাংশন অফ 0 হয় আর এখানে যদি ফাংশন অফ 1 হয়, এই দুইটা যদি আপনি বলে দেন, তাইলে আপনি ফাংশন অফ 2 এর ক্ষেত্রে এই দুইটা যোগ করে তারপরে ফাংশন অফ 2 কে আপনি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখন আপনি ধরেন f0 বলে দিছেন, ওকে, কিন্তু f1 টা আপনি বলে দেন নাই, বা f0 বা f-1 দুইটা বলে, মানে কমপক্ষে দুইটা বলে দিতে হচ্ছে, না হলে আপনার একটা আপনি বলে দিলে সেটার মানটা যাচ্ছে উপরে, কিন্তু অন্য দিক থেকে এটা আবার নিচের দিকে চলে যাচ্ছে। নিচের দিকে অঢেল, মানে কত দূরে যাচ্ছে এটার কোনো
হিসাব কিতাব কিছুই নেই। তো এই জন্য আপনাকে আসলে দুইটা জিনিস, দুইটা টার্ম বলে দিতে হচ্ছে, যেহেতু আমাদের দুইটাই আছে, মানে -1 -2 দুইটা যেহেতু জাম্প করতেছে। আবার এরকমও আছে যেখানে একটা জাস্ট -1 লাগে, তো সেই ক্ষেত্রে আবার দুইটার দরকার হয় না, সেটাতে আমরা যাচ্ছি, বাট ওইটা একটু আমরা পরে আসতেছি। সো এখন কথা হচ্ছে, তাইলে আপনি এখানে আইদার f-1 কিছু একটা বলে দিবেন, অথবা f1 আপনি বলে দিবেন। সো ধরেন যে আমরা বলে দিচ্ছি, সাধারণত আমরা f1 টা বলে দিই আর কি, f0 আর f1, তার মানে এইটা বলে দেওয়া আছে, এইটা বলে দেওয়া আছে। সো এরপরে আপনি এটা বের করতে পারতেছেন, এবং এটা যখন বের করতে পারতেছেন, তার মানে এর পরে f3 বের করার জন্য কি লাগতেছে, f2 আর f1 দুইটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো তখন কি হবে, এই f3 বের করার জন্য আপনি f2 এবং f1 নিচ্ছেন। সো f1 এর এই ক্ষেত্রে আপনি কিন্তু ভ্যালুটা বলে দিচ্ছেন, এটা 1, কারণ এটা 0 না, এটা 1, কারণ এটা 0 দিলে পুরাটাই আসলে সিরিজ কখনো কোনো নাম্বারই আসলে আর যোগ হবে না, সো পুরাটাই সিরিজই 0 হয়ে যাবে। সো ধরেন f1, তার মানে আপনার এই নিচে আর যাওয়া লাগতেছে না, এখান থেকে 1 রিটার্ন হলো। আর এই দিকে যে আসেন f2 এর ক্ষেত্রে এই f1 আপনি এটাকে আটকে দিলেন এখানে, যে এটা আমি 0 বলেছি, আবার এটাকেও, সরি এটা 0 না, এটা 1 বলেছি, আর এটাকে আটকে দিয়ে বললেন এটা 0 বলেছি। তার মানে f2 তখন এই আগের দুইটা যোগ করে বের হয়ে আসলো 1 এবং 0 তে 1। তার মানে এই পাশে থেকে 1 আসলো, এই পাশ থেকে f1 এর মান 1, 1 + 1, f3 হচ্ছে 2। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা মানটা বের করতে পারতেছি। এটা মানে আমরা সাধারণত এই ধরনের, আপনার আরেকটু বড় আরেকটা ট্রি এঁকে দেখাই, তাহলে আরো একটু হয়তো আপনাদের কাছে জিনিসটা ইজি লাগবে। এগুলা কিন্তু বেশ মানে মজার পড়ালেখা বা মজার আমরা খেলাধুলাও বলে থাকি, মূলত আসলে খেলাধুলা। n equal to ধরেন আমরা 4 এর জন্যই লিখি, নাহলে ট্রিটা আবার বেশি বড় হয়ে গেলে খারাপ দেখাবে। সো 4 এর জন্য আপনাকে বের করতে হচ্ছে ফাংশন অফ 3, এদিকে হচ্ছে ফাংশন অফ 2, তাই তো? ফাংশন অফ 3 এর জন্য আপনার বের করতে হচ্ছে ফাংশন অফ, সরি, ফাংশন অফ 3 এর জন্য আপনাকে বের করতে হচ্ছে ফাংশন অফ 2 এবং ফাংশন অফ 1। সিমিলারলি আপনি এই পাশটাতে যদি চিন্তা করেন, তাহলে সিমিলার, সরি ডিস্টার্ব করে। সো ফাংশন অফ 2 এর জন্য ফাংশন অফ 1 এবং ফাংশন অফ 0 লাগবে। সো আপনারা জানেন যে ফাংশন অফ 1 আমরা বলে দিয়েছি 1 এবং ফাংশন অফ 0 আমরা বলে দিয়েছি 0। সো এই দুইটা থেকে এখানে আসতেছে ফাংশন অফ 2 = 1, এখান থেকে আবার উপরে আসতেছে, উপরে আপনার এই পাশের যদি দেখেন, এই পাশে কিন্তু আরো নিচে যাচ্ছে। সো এখানে আপনি ফাংশন অফ 1 পাচ্ছেন, ফাংশন অফ 0 পাচ্ছেন। সো এখানে আমরা বলে দিয়েছি ফাংশন অফ 1 হচ্ছে 1 এবং ফাংশন অফ 0 হচ্ছে 0, ফাংশন অফ 1 হচ্ছে 1 আমরা বলে দিয়েছি। এদিকে ফাংশন অফ 2 এর মানটা 1 আমরা পেয়ে গেছি। সো ফাংশন অফ 3 এর মানটা এখান থেকে বের করা যাচ্ছে 2, ফাংশন অফ 2 এর মান এখানে দেখতেছি 1, সো ফাংশন অফ 4 এর মানটা হচ্ছে 3। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, মানে কোনো না কোনো জায়গায় আটকে দিচ্ছি। এখন এটা হলো ফিবোনাকি সিরিজ। লুকাস সিরিজে কি করে, এই যে ফাংশনের আমরা দুইটা ফাংশন বেস কেস, এগুলোকে বেস কেস বলি, কেন বেস কেস বলি সেগুলোতে আমরা পরে আসবো। তো এই 0 এবং 1 যে বলে দিলাম, এখানে আমরা তো একটা বলে দিছি 0, 0 এর জন্য 0 বলে দিছি, 1 এর জন্য 1 বলে দিছি। লুকাস সিরিজে জাস্ট কি করে, এই 0 এর জায়গায় 0 না বলে দিয়ে এটা বলে 2। ঠিক আছে, এটা বলে দেয় 2। তাইলে এই কি আপনার ক্যালকুলেশন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি ওই হিসাবে ক্যালকুলেট করেন, তাহলে এটা হবে 3। তারপরে এই ফাংশন অফ 1 তো 1ই, ঠিক আছে, 3 আর 1 হচ্ছে এখানে হচ্ছে 4। সো এখানে হচ্ছে 3 আর 1 2 আর 1 এখানে হচ্ছে 3,
3 আর 4 এ এটা হচ্ছে 7, তার মানে ফাংশন অফ 4 লুকাস সিরিজের ক্ষেত্রে যদি দেখেন তখন হবে 7। এটা পার্থক্যটা হচ্ছে মেইনলি এই বেস কেসে, আর কোনো জায়গায় পার্থক্য নাই। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আপনাদেরকে জাস্ট আপনাদের ব্রেইনে চিন্তা করার একটু খোরাক দেই। ধরেন যে এইখানে আসলে দেখেন f2 কিন্তু আমরা এখানে একটা ক্যালকুলেট করতেছি, আবার এই দিকে এসে আবার সেম f2 টাই কিন্তু ক্যালকুলেট করা লাগতেছে, ঠিক আছে। সিমিলারলি f5 এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, একদিকে f4 ক্যালকুলেট হচ্ছে, আরেকদিকে f3 ক্যালকুলেট হচ্ছে। আপনি যদি চিন্তা করে দেখেন এখানেও কিন্তু আপনাকে একটা f3 ক্যালকুলেট করতে হচ্ছে, হ্যাঁ, এই দিকেও একটা f3 ক্যালকুলেট করতে হচ্ছে। এটা কিন্তু f3 এর কিন্তু মোটামুটি বড় একটা ট্রি, এবং f4 এর কিন্তু আপনার এই ধরনের একটা ট্রি। তো এই যে রিপিটেশন গুলা, এই রিপিটেশন গুলো ঠেকানো যায় কিভাবে? ঠিক আছে, আমাদের এই যে এত, আপনার কাছে এখানে মনে হবে যে খুব বেশি আসলে কয়টাই বা এরকম রিপিটেশন কতটাই হবে, কিন্তু আপনি যদি f40 এর জন্য চিন্তা করে দেখেন, f40 এর জন্য চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন যে কত যে রিপিটেশন, এটা আপনি আসলে আপনার কল্পনার বাইরে, ইউ ক্যানট ইমেজিন। ঠিক আছে, জাস্ট একটু চিন্তা করে দেখেন, ক্যালকুলেশন করে দেখেন যে এটা কতটা নিচে ফাংশন কল হবে বা কতটা ভ্যালু আপনাকে বের করে আনতে হবে। ঠিক আছে, ওগুলো নিয়ে আমরা অন্য কোনো এক সময় আরো সুন্দরভাবে ডিসকাস করব। আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে দুইটা নাম্বার, দুইটা নাম্বারের কথা আমরা বলতেছিলাম। আমরা বলেছি যে একটা নাম্বার দিয়েও অনেক সময় একটা নাম্বার বেস কেস একটা বলে দিয়েও পসিবল। যেমন ধরেন ফ্যাক্টরিয়াল, তো আপনারা সবাই জানেন ফ্যাক্টরিয়াল কিভাবে বের করতে হয়। ফ্যাক্টরিয়াল অফ n ইকুয়াল টু n ইনটু ফ্যাক্টরিয়াল অফ n মাইনাস 1। সরি, পেনটা একটু ডিস্টার্ব করতেছে। ফ্যাক্টরিয়াল অফ n মাইনাস 1, তাই তো? একটু মুছে দরকার করে আর একটু সুন্দর করে আঁকি। এটা হচ্ছে ইনটু, আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় ইনটু আবার এরকম ভাবে লিখি, যেহেতু আমাদের প্রোগ্রামিং এ এইভাবে ইউজ হয়, এই জন্য আমরা এইভাবে একটু লেখা অভ্যস্ত। আমার তো সব ছোট করে দিল, এবং হিস্ট্রিতে আমি কবে কি লিখেছি না লিখেছি সেই জিনিসগুলো নিয়ে আসতেছি। ওকে, তো বেশ ঝামেলা করতেছে। আচ্ছা, সো এখন এই এফ এন এর ক্ষেত্রে আমরা যদি একটু আসি, তাহলে দেখেন এখানে জাস্ট এটা ডিপেন্ডেন্ট হচ্ছে n মাইনাস 1 এর ক্ষেত্রে, আগের দুইটা টার্মের উপরে ডিপেন্ডেন্ট না। ফিবোনাকি বা লুকাস নাম্বার যেরকম আগে দুইটা টার্মের উপরে ডিপেন্ডেন্ট ছিল, এটা কিন্তু দুইটা টার্মের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে না। সাপোজিং আমরা f5 এর কথা যদি চিন্তা করি কিভাবে বের করবে, সো f5 বের করতে হইলে আপনার লাগতেছে n এবং f4, তাই তো? n মানে হচ্ছে আসলে ইকুয়াল টু 5, তাই তো? সো আপনি আবার এদিকে যদি আসেন, n ইকুয়াল টু, এটার জন্য n কিন্তু 4, কারণ f4 ইকুয়াল টু 4 ইনটু এরকম হবে, তাই না? সো ফাংশন অফ 3। সিমিলারলি আপনি যদি দেখেন n ইকুয়াল টু 3 f, সরি এটা তো বাড়বে না, কমবে, n মাইনাস 1 যেহেতু, সো 2। ওকে, দেন ফাইন, আমরা আরো নিচে আসি। 2 এর ক্ষেত্রে n ইকুয়াল টু 2 f1, এদিকে n ইকুয়াল টু 1 f0। এখন দেখেন এটা যদি আপনি n ইকুয়াল টু 0 করেন এবং এভাবে যেতে থাকেন নিচের দিকে, আর কত দূর নিচে যাবেন? ঠিক আছে, যত নিচেই যান এটা কিন্তু নেগেটিভের দিকেও যেতে থাকবে, তাই না? তো আপনাকে একটা জায়গায় থামতে হবে।
সো ফ্যাক্টরিয়ালের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত হচ্ছে f0 অথবা f1, মানে f0 বলে দিলেই আসলে বেটার। ঠিক আছে, f0 এর মানটা যদি আমরা বলে দিতে পারি। সো আসেন আমরা এখানে একটা বেস কেস বলে দিলাম। আমরা এখানে বলে দিলাম, সরি, বলে দিলাম f0 এর মান হচ্ছে 1। তাহলে সে এখানে পেয়ে গেল f0 এর মান হচ্ছে 1, 1 ইন্টু 1, তাহলে এটা চলে আসলো 1, তারপর 1 ইন্টু 2, এটা হচ্ছে ইকুয়াল টু আপনার 2 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে আপনার 2, তারপরে এটা বেশ ঝামেলা করতেছে আজকে। ওকে, 2 হয়ে গেল, 2 হয়ে যাওয়ার পরে 2 ইন্টু 3, এটা হয়ে যাচ্ছে 3 দুগুণা 6, তারপরে 4 6 24, ঠিক আছে, 24 5 120, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আসতেছে 120। তো দেখেন এখানে কিন্তু একটা বলে দিলেই হয়ে গেল। এরকম n মাইনাস যত থাকবে আপনার কিন্তু ওই ওই কতগুলো বলে দেওয়া লাগতে পারে। সো এই জিনিসটা আমরা একটু জানলাম। আচ্ছা, আমাদের সো এই কনসেপ্ট গুলো নিয়ে কি কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের প্রাইম নাম্বার যে আমরা বের করেছি, ঠিক আছে, প্রাইম নাম্বার বের করতে কিন্তু আমরা খুবই কষ্ট করে প্রাইম নাম্বার বের করেছি। কষ্ট করে প্রাইম নাম্বার কিভাবে বের করেছি সেটা একটু আপনাদেরকে বলবো, তারপরে আপনারা বুঝতে পারবেন। তার আগে আরেকটা জিনিস একটু বলে নিতে হয়, একটা মজার ঘটনা। মজার ঘটনাটা সম্ভবত আগে বলি নাই, একটু বলে নেই। সবাই একটু, এটা কিন্তু একটা গল্পের মতো আর কি, তো একটু মজা করে শুনেন। ধরেন যে দুইটা লোক আছে, মিস্টার এ এবং মিস্টার বি। মিস্টার এ অনেক বড় লোক, মানে আপনি যদি বলেন তাহলে আমরা বলতে পারি মিস্টার এ হচ্ছে রিচ, আর মিস্টার বি সে হচ্ছে পোর, মানে বাবার টাকা পয়সা তেমন একটা নাই। আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সে একটু একটু ডাম টাইপের, মানে এটাকে কি বলা হয়, আনস্মার্ট বলতে পারেন, অথবা এটাকে বলতে পারি আপনার মানে অত মেধাবী না। আর বি হচ্ছে স্মার্ট। স্মার্ট শব্দের আসল অর্থ কিন্তু মেধাবী, ঠিক আছে। সো আমরা এখানে লিখতে পারি ট্যালেন্টেড বা ইন্টেলিজেন্ট, যাই বলেন না কেন। বি গরিব হলেও গরিব ঘরের খুবই ট্যালেন্টেড সন্তান, আর এ হচ্ছে রিচ হলেও সে আসলে মানে কি বলে খুব ভবঘুরে। ভবঘুরে ইংলিশটা আমি আসলে কি খুব একটা মনে করতে পারতেছি না। সো সে আসলে অত একটা কিছু তেমন একটা পারে না। এখন দুইজনকে আপনি একটা প্রোগ্রাম লিখতে বলছেন। সেটা হচ্ছে আপনি তাকে একটা এন দিবেন, সরি, ট্যালেন্টেড। ওকে, আপনি তাকে একটা এন দিবেন, সে 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলার যোগফল আপনাকে বের করে দিবে। সামেশন অফ n ইকুয়াল টু কত সেটা আপনাকে সে বের করে দিবে, ঠিক আছে। এখন যেহেতু বি ট্যালেন্টেড, বি করলো কি, সে একটু মাথা খাটালো। মাথা খাটিয়ে সে চিন্তা করে দেখলো যে 1 + 2 + 3 + 4
এরকম করতে করতে প্লাস n, এটার একটা ফর্মুলা আছে তাই না? n ইন্টু n প্লাস 1/2 নাকি n মাইনাস 1/2, তাই তো? n ইন্টু n মাইনাস মাইনাস, হ্যাঁ প্লাস। প্লাস জি স্যার। ওকে, তার মানে আপনারা আসলে শুনতেছেন না। জি আমি তো মনে করছিলাম যে আপনারা গল্পের কথা শুনে অন্যদিকে চলে গেছেন আর শুনতেছেন না। যে গল্প তো আমরাই আরো ভালো পারি, শুধু শুধু দরকার কি স্যারের কাছ থেকে শোনা। স্যার। ওকে, সো n ইন্টু n প্লাস 1/2। তাইলে এখন বি যে সলিউশনটা করলো সেটা হলো n ইন্টু n প্লাস 1/2। এটা বের করার জন্য একটা প্রোগ্রাম লিখতে আর কি লাগবে? প্রোগ্রাম লিখতে হলে আপনি কি লিখবেন? ধরেন সামেশন ইকুয়াল টু n ইন্টু সরি আচ্ছা, তো এটা লিখতে গেলে আপনি প্রোগ্রামিং এর কথা বলতেছি, প্রোগ্রামিং এ সামেশনটা বের করার জন্য আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে এরকম n ইন্টু n প্লাস 1, তারপরে এটা হোল একটা ই দিয়ে বাই 2, এরকম কিছু একটা লিখবেন। সরি, বা সে আসলে এই সলিউশনটা বের করেছে। অন্যদিকে এই এ যে সলিউশনটা, সে এরকম সলিউশন আসলে বের করতে পারে নাই, যেহেতু সে আসলে ওই ধরনের ট্যালেন্টেড বা ইন্টেলিজেন্ট না। সে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করে বের করবে। তো তার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা কেমন একটু দেখি। একটা ফর লুপ চালালো সে, ফর i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n, i প্লাস প্লাস, আর আই বা সাম এগুলো আগে ডিক্লেয়ার করা। তো তারপরে সে কি করলো, সাম প্লাস ইকুয়াল টু আই করে দিল, এবং শেষে সাম ইকুয়াল টু প্রিন্ট করলেই সামেশনটা চলে আসবে। সো এখন দেখেন দুইটা সলিউশনই কিন্তু কারেক্ট। কারেক্ট কিনা বলেন দেখি? দুইটা সলিউশন যে কারেক্ট, এটা সম্পর্কে কারো কি কোনো দ্বিমত আছে কিনা? বুঝতেছেন আমার কথা? কি বুঝতে পারতেছেন কিনা? ওকে, একমত থাকলেও বলেন, দ্বিমত থাকলেও বলেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আসলে শুনতেছেন। ওকে, দুইটা সলিউশনই কারেক্ট। কিন্তু আপনি যদি কম্পিউটারের অ্যাসপেক্টে দেখেন, তাইলে এই যে সে যে সামটা বের করছে, তার n এর মান ধরেন যে যদি আমি ধরেন 10⁹ এর কাছাকাছি কিছু একটা দিলাম, তাহলে তার কিন্তু কি করতে হবে, জাস্ট কিছু কনস্ট্যান্ট ক্যালকুলেশন 10⁹ ইন্টু 10⁹ প্লাস 1/2, এতটুকু ক্যালকুলেশনের বাইরে তার কিছুই করতে হবে না। আর এই প্রোগ্রামটার কথা যদি চিন্তা করেন, তারা 1 2 3 করে 10⁹ পর্যন্ত গুনতে হবে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7, অর্থাৎ এই সিরিজটা পুরাটা তাকে ট্রাভার্স করতে হবে। তার মানে সে আসলে এটার অ্যান্সার দিতে গেলে nটা নাম্বার হয়ে, তারপরে nটা নাম্বার প্রতিটার মধ্যে ক্যালকুলেশন মানে কি বলে কাজ করে, তারপরে অর্থাৎ এই লুপটা কতবার চলবে সেটা যদি বলি, তাহলে nটা কম্পিউটেশন এখানে হবে, বা n বার কমপক্ষে চলবে। আর এইটা কিন্তু জাস্ট একবার চলতেছে, তাইলেই চলে আসতেছে n পর্যন্ত, বা n বার তাকে কিন্তু কোনো কম্পিটিশন করা লাগতেছে না। বা সোজা কথায় যদি বলি, n এর মান কত হলো সেটার উপরে তার আসলে কতবার কম্পিটিশন করা লাগবে বা কতগুলা কম্পিটিশন করা লাগবে সেটা ডিপেন্ড করতেছে না। এখন আপনি যদি আসলে n এর মান 10⁻, ধরেন লং লং নিল সাম আই, এগুলো লং লং,
10⁻15 বা এই রেঞ্জের কোনো কিছু দেন, তার কিন্তু খবর হয়ে যাবে। সে কিন্তু বের করে আনতে ধরেন যে কয়েক বছর মানে কয়েক দিন লেগে যেতে পারে। এখন আপনি যেহেতু আমরা বলেছিলাম যে তার বাবার টাকা আছে, সে রিচ, আর তার বাবার টাকা নাই, সে পোর। তো সে যে পোর, সে কোনোভাবে ঠেকা ঠোকা দিয়ে একটা হয়তো চালানোর মতো একটা কম্পিউটার কিনছে, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড বা 10th হ্যান্ড একটা কম্পিউটার কিনছে আর কি রাস্তায়। সে ধরেন আরো 50 বছর আগে বা 20 বছর আগে যেগুলো ইউজ করে ফেলে দিছে রাস্তায়, সেগুলো হয়তো পোর সে কিনে নিয়ে আসছে, নিয়ে এসে চালালো। তার এখানে যদিও তার এটা খুবই ইফিশিয়েন্ট, কিন্তু এটা দিয়ে চালিয়ে তার বের করে অ্যান্সার বের করতে লাগলো 157.45 মিলি সেকেন্ড। ঠিক আছে, সাধারণত মিলি সেকেন্ড বা এগুলি কোন একটা ইয়েতে। তো তার যেহেতু সিস্টেমটা আসলে খুব স্লো এবং খুবই পুরাতন, তার এত সময় লাগলো। এখন একটা এন, সেম এন যখন আমি এই বি কে দিলাম, তার লাগলো 157.45 মিলি সেকেন্ড। আর যখন আমরা দিলাম এই রিচ কিড কে বা এ কে যখন দিলাম, তার বাবার যেহেতু অনেক টাকা, সে কি করলো, একটা বিরাট সুপার কম্পিউটার কিনলো। ঠিক আছে, কোটি কোটি ডলার দিয়ে সুপার কম্পিউটার কিনে কম্পিটিশনে বসায় দিল। তো তার এটা আসলে দিলেই মুহূর্তের মধ্যে একটা এন যখন তাকে দিলাম 0.00097 মিলি সেকেন্ডে, সরি ঠিক আছে, 9.7 মিলি সেকেন্ডে তার অ্যান্সারটা চলে আসলো। এখন বলেন দেখি, এই যে দুইটা কম্পিউটার যে রান করে আপনার দুই ধরনের আমরা পেলাম যে ওকে, সে তারটা আসলে খুবই স্লো কাজ করতেছে আর তারটা খুবই ফাস্ট কাজ করতেছে। এখন বলেন দেখি, তাহলে কি আপনি বলবেন যে হ্যাঁ, এই যে রিচ কিড যে আছে, তার তার অ্যালগোরিদমটাই ভালো, সে তার তার অ্যাপ্রোচটাই ঠিক আছে এবং তাকেই আমরা বিজয়ী ঘোষণা করতে পারি? ব্যাপারটা কি এরকম হতে পারে? কারণ তার এটাতে আসলে খুব ফাস্ট সে আউটপুটটা দিতে পারতেছে। কি বলেন, আপনাদের কি মতামত? না স্যার, বি কে আমরা পাই, কারণ কিন্তু সেটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন যে বি এর জিনিসটা ভালো, এ এর জিনিসটা খারাপ? এখানে তো কম্পিউটার রান করে দেখা যাচ্ছে যে এটা অনেক ভালো, অনেক কম সময়ের মধ্যে রান করতেছে এবং বি এরটা আসলে অনেক সময় লাগতেছে। কত গুণ বেশি সময় লাগতেছে তার কোনো হিসাব নাই। বি যে কাজটা করেছে তার মাথা দিয়ে করেছে আর কি, অর্থাৎ সে যেটা ফর্মুলা দিয়ে করেছে। আর ইয়ে যেটা করেছে সেটা তার যে ওই যে মানে আইসিটি যন্ত্রটা, বিশেষ করে যে সে একটা ভালো কম্পিউটার কিনেছে, ওই কম্পিউটারে হ্যাঁ, বেশি ম্যাক্সিমাম কাজটা করেছে এটাই। রাইট, কিন্তু আপনি আসলে সেটা কিভাবে প্রমাণ করবেন? এটা তো আমরা ধরেন যে একটা ছোটখাটো প্রোগ্রামের ক্ষেত্রে বলতে পারলাম যে ওকে, এটা মনে হয় সে মানে তার প্রোগ্রামটা ভালো বা এটা সেটা, মানে এরকম বলতে পারলাম। কিন্তু আপনি এটা প্রমাণ করবেন কিভাবে? কোনো কিছুর আরো যখন কমপ্লিকেটেড প্রোগ্রাম দেয়া হবে, তখনই আপনি কিভাবে প্রমাণ করবেন? একটা ওয়ে তো আমাদের কাছে ছিল, ওকে দুজনের প্রোগ্রাম রান করো কম্পিউটারে, রান করলে যারটা কম সময় লাগে তাকে আমরা বিজয়ী ঘোষণা করি। কিন্তু এইভাবে করলে দেখা যাচ্ছে যে মেধার কাছে মানে সরি, মেধা আপনার টাকার কাছে হেরে যাচ্ছে। কিন্তু আসলে তো টাকার কাছে এভাবে মেধাকে আমরা হেরে যেতে দিতে পারি না, তাই না? তাইলে কি কি সলিউশন আছে? তো যেহেতু দেখা গেল যে এরকম ভাবে রান করলে পরে টাকার কাছে মেধা হেরে যায়, তাই সায়েন্টিস্টরা আসলে ঠিক করলো যে না, এইরকম ভাবে রান করে কার অ্যালগোরিদম ভালো কার অ্যালগোরিদম খারাপ এগুলো ডিটারমাইন করা যাবে না, বরং
আমরা যে জিনিসটা বের করব তার যে মূল অ্যালগরিদম, এটা কোনো জায়গায় রান না করে বরং সে যে অ্যালগরিদমটা লিখেছে এইটা কত ফাস্ট সেইটা আমরা ক্যালকুলেট করব, কিন্তু সেটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? সো সেইটা ক্যালকুলেট করার জন্য যে জিনিসটা আসলো, আপনারা কমপ্লেক্সিটির নাম শুনেছেন, কমপ্লেক্স থেকে কমপ্লেক্সিটি, অর্থাৎ যেটার মধ্যে কি বলে জটিল যে জিনিসটা সেটার মধ্যে কমপ্লেক্স, সেটা তত কমপ্লেক্স, তাই না? ওইটা সো সেখান থেকে আসলে নামটা এসেছে। একটা কমপ্লেক্সিটি নামক একটা টার্ম আছে, যেটা দিয়ে আসলে আমরা কম্পিউটার সায়েন্সের ডিটারমাইন করি যে কার অ্যালগরিদমটা আসলে ভালো, কার অ্যালগরিদমটা খারাপ, এই জিনিসগুলো ডিটারমাইন করি। এবং মোর স্পেসিফিক্যালি যদি বলি, এটার নাম বলা হয় অ্যাসিম্পটোটিক কমপ্লেক্সিটি। সো এই কমপ্লেক্সিটিটা কিভাবে বের করে একটু বলি। কমপ্লেক্সিটি বের করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে বিগ ও নোটেশন একটা, বিগ ও, বিগ ওমেগা একটা আছে, বিগ ওমেগা, তারপরে বিগ থেটা আছে। সো এগুলা কি জিনিস এগুলোতে আমরা যাব, বিগ ওমেগা, বিগ থেটা। সো বিগ ও দিয়ে আমরা হলো আপার লিমিট এস্টিমেট করার চেষ্টা করি যে এই প্রোগ্রামটা সর্বোচ্চ কত কম্পিউটেশন লাগতে পারে বা কত কম্পিউটেশন সে কনজিউম করবে, ঠিক আছে? তো এখন আমাদের হলো আসলে রেঞ্জটা দরকার। আমাদের কিন্তু এক্স্যাক্টলি আমরা এটা 5332টা কম্পিটিশন নিল, এটা 5333টা কম্পিটিশন নিল, এইরকম বের করি না আমরা। আমরা জাস্ট রেঞ্জটা দেখি, ওকে। এবং ম্যাক্সিমাম সময় আমরা এন, অর্থাৎ যেটা ইনপুট থাকে বা যেটার উপরে আসলে আপনার এই এটার রেজাল্টটা ডিপেন্ড করে, সেরকম কোন একটা ভেরিয়েবলকে ধরে আমরা বিগ ও নোটেশনটা তে লিখি। সো এইটার মধ্যে দেখেন এটা এন এর উপরে ডিপেন্ডেন্ট। সো আমরা এইটার কমপ্লেক্সিটি যদি কত, সেটা যদি বলি যে আপনার এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি কত, সো তখন বলতে হবে এটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, অর্থাৎ সে এন এর উপরে সরাসরি ডিপেন্ডেন্ট, এনটা কম্পিউটেশন করলে এটার রেজাল্ট পাওয়া যায় সাধারণত। ওকে, সিমিলারলি আপনি যদি এইটার ক্ষেত্রে আসেন, এটার ক্ষেত্রে দেখেন এন এর উপর এটা ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, জাস্ট কিছু কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি, এটাকে বলি আমরা কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি, এবং সেটা এক্সপ্রেস করা হয় বিগ অফ 1 দিয়ে, এটাকে বলা হয় বিগ অফ 1, এটা বিগ অফ এন। এরকম আরো অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে। কমপ্লেক্সিটির ব্যাপারটা আপনি ভালোভাবে আরো বুঝবেন আরেকটু যদি ব্যাখ্যা করি। এখানে একটু দেখাই, এটা একটা গ্রাফ, ঠিক আছে? সো ধরেন আমরা যদি সচরাচর ভাবে একটা গ্রাফ দেখতে চাই যে বিগ অফ এন, এইদিকে হচ্ছে এন আর এইদিকে হচ্ছে নাম্বার অফ কম্পিউটেশন। সো বিগ অফ এন যদি চিন্তা করি, তাহলে এন বাড়ার সাথে সাথে এটার কম্পিউটেশন এটা প্যারালালি যাবে। সো এটা হচ্ছে মোটামুটি বিগ অফ এন এর একটা গ্রাফ, তাই তো? ওকে, কোন জায়গায় যদি লাগে ধরেন বিগ অফ এন স্কয়ার, তাহলে কি হবে? এটা এরকম ভাবে উপরে চলে যাবে। এইটা আসলে এত উপর পর্যন্ত এটা দেখানো ঠিক হয় নাই, এটা আসলে 1 এদিকের কোন একটাই হবে। আমি আবার একটু মুছে রাখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে বিগ অফ এন স্কয়ার। আপনি যদি এন কিউব দেখেন সেটা আরো কি হয়ে যাবে, ঠিক আছে? সো এন এর মান বাড়ার সাথে সাথে এটা অনেক উপরে উঠে যাচ্ছে। তো এখন দেখেন আপনি যদি লগ এন ই করেন তাহলে দেখবেন যে এটা আরো
এরকম কিছু একটা হচ্ছে আর কি। এটা তার নিচে যায় না, এরকম log n, n log n, n log n ধরেন এই দিকের কোন একটা n log n। আচ্ছা, আমরা আবার কম্পিউটার সায়েন্সে যখন এই ধরনের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, এই লগ কে আপনি অনেক সময় lg log এরকম দেখতে পারেন, log n। এটার মানে হচ্ছে এটা 2 বেজ লগ, ঠিক আছে? এভাবে করা হয়, অনেক সময় এলটাকে বড় করে এভাবেও দেখানো হয়, অনেক সময় এভাবেও দেখানো হয়, তবে এটা তো আসলে মেইনলি ন্যাচারাল লগ। আমাদের এখানে কিন্তু আসলে কম্পিউটার সায়েন্সে আমরা ম্যাক্সিমাম যে লগ ইউজ করি এগুলো হচ্ছে 2 বেজ লগ। ওকে, সো ফাইন। এটা আমরা আরো একটু সুন্দর ভার্সন দেখে আসি, একটু সার্চ করে দেখাই তাহলে আপনার ভালো লাগবে। বিগ ও চিট শিট, বিগ ও চিট শিটে আমার মনে হয়, আর এই যে এখানে দেখেন সুন্দরভাবে বিগ অফ 1 একেবারে এটার সাথে কোনো এন এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা সুন্দরভাবে ফ্ল্যাট দিকে যাচ্ছে। লগ এন আপনি যদি চিন্তা করেন তাহলে এইটা হচ্ছে লগ এন। বিগ অফ এন কে তারা আসলে আরো একটু এইভাবে দেখাইছে, এটা ধরেন বিগ অফ এন, এবং একটু রেঞ্জও দেখাইছে যে এটার সাথে কিছু কনস্ট্যান্ট নাম্বার ধরেন 3, 4, 3n বা 2n এগুলোর মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই, মানে কনস্ট্যান্ট নাম্বার এটার সাথে গুণ ভাগ যোগ বিয়োগ এগুলি আমরা কোনো বোধারই করতেছি না। আমাদের হচ্ছে মেইন যে টার্মটা সেটা, এটার গ্রোথ কতটুকু। সো এরকম একটা রেঞ্জ, এই হলুদ রেঞ্জটা দেখানোর মানে হচ্ছে যে এটাকে আপনি কনস্ট্যান্ট কিছু বাড়ায় কমায় এটার সাথে কিছু গুণ করে বা এটাকে সাথে কিছু যোগ করে এটা থেকে কিছু ভাগ করে এটার কে কিছু দিয়ে ভাগ করে এই রেঞ্জটাতে আপনি মোটামুটি ধরেন যে নিতে পারবেন। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, আমার এখানে কারেন্ট চলে গিয়েছে, সো কোনো সমস্যা নেই। আমি জাস্ট যদি না শুনতে পান তখন তো অবশ্য কিভাবে বলবেন, অসুবিধা নাই। কিছুক্ষণ না শুনতে পারলে তখন আমি বুঝবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে n এর রেঞ্জ, মোটামুটি কিছু গুণ ভাগ করে এখানে নেওয়া যায়। এটা হচ্ছে মোটামুটি n log n এইভাবে যাচ্ছে গ্রাফটা। এটাতে আপনি কিছু গুণ করলে হয়তো এদিকে নিতে পারেন, কিছু ভাগ করলে এদিকে আনতে পারেন, কিছু যোগ করে উপরে বিয়োগ করে নিচে আনতে পারেন। n স্কয়ার দেখেন এই যে এইভাবে চলে গেছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা এইভাবে বিগ অফ বিগ অফ n ফ্যাক্টোরিয়াল দেখেন একেবারে পুরা এই দেখাচ্ছে হরিবল ব্যাড, এরকম বিভিন্ন দেখাচ্ছে আর কি, একেবারে ডাইরেক্ট স্টিক উপরে চলে যাচ্ছে। তো এই আমাদের এস্টিমেশনটা থাকে হচ্ছে আপনার এখানে কোন একটা গ্রাফ ধরেন, আমি একটু যদি আঁকা কি করি তাহলে আপনার কোন একটা গ্রাফ হয়তো আপনার প্রোগ্রামটা এইরকম কোন একটা কমপ্লেক্সিটির, ঠিক আছে, এই নেয়। তো আমরা একটু এস্টিমেট করার চেষ্টা করব এটাই যে কোন একটা পয়েন্টের পরে আপনার প্রোগ্রামটা সর্বোচ্চ এত n log n টাইপের একটা কমপ্লেক্সিটি নিচ্ছে, অর্থাৎ n log n এর যেই কার্ভটা বা এটার সাথে কিছু গুণ করে উপরে নিলে ধরেন 3n log n করলে এইদিকে হয়তো হলো। তো একটা সার্টেইন পয়েন্টের পরে আপনার কম্পিউটেশন যে লাগতেছে সেটা এই বারটা ক্রস করবে না, ঠিক আছে? ধরেন যে কোন একটা এরকম কমপ্লেক্সিটি, সো আপনি এটাকে মোটামুটি n স্কয়ার দিয়ে হয়তো আপার বাউন্ডটা করতে পারতেছেন যে এটার কমপ্লেক্সিটি n স্কয়ারের বেশি লাগবে না। কথা বলে কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, সো আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে? ওকে, এখন কি শুনতে পাচ্ছেন? ওকে, সো মাঝে মাঝে একটু নেট হয়ে যেতে পারে। আচ্ছা, সো আপনারা ভিডিওতে পরে দেখলে, যেহেতু আমার এখানে ঠিক আছে, সো ভিডিওতে পরে দেখলে পরে আর একটু ক্লিয়ার শুনতে পাবেন।
আচ্ছা, সো যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে ধরেন যে একটা এস্টিমেশন করা, রাফ এস্টিমেশন করা যে এইটার বেশি আমার এটার কমপ্লেক্সিটি লাগবে না, বা এই গ্রাফটার চেয়ে কম আমার এটা থাকবে। আমাদের মেইন কনসার্নটা ওখানেই থাকে। সো বিগো চিট শিট এটা আপনার এখানে বিভিন্ন ধরনের কি বলে অ্যালগোরিদম, সর্টিং অ্যালগোরিদম আছে কিছু, এগুলার বিভিন্ন কমপ্লেক্সিটি কিরকম সেই জিনিসগুলো এখানে লেখা আছে। বাট এগুলো আপনার এখনই দরকার নেই, এগুলো কেউ যদি বুঝেন তাহলে ভালো, আর না বুঝেন কোনো সমস্যা নাই। সো বিগও একটা জিনিস, বিগ ওমেগা দিয়ে হলো আমরা কি করি যে ওকে এটার লোয়ার বাউন্ড, অর্থাৎ এটার সবচেয়ে কম মেমোরি কত লাগবে, এর চেয়ে কম মেমোরি লাগবে না, অর্থাৎ লোয়ার বাউন্ডটা। অর্থাৎ আমি যদি বলি বিগ ওমেগা হচ্ছে এমন একটা জিনিস, এরকম ধরেন আসলো, কিন্তু একটা পয়েন্টের পরে এটার এই মূল যে আপনার কি বলে এটাকে, মূল যে লাইনটা আছে সেই লাইনটার নিচে আর আসবে না, এরকম যদি হয় সেটাকে আমরা বিগ ওমেগা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, বিগ ওমেগা অফ এন লগ এন অথবা সামথিং। আর বিগ থেটা একটা জিনিস আছে, বিগ থেটার জিনিসটা হচ্ছে মানে দুইটাকেই, বিগ থেটা হচ্ছে আপনার বিগ ওমেগা এবং বিগ ও দুইটাকেই বোঝায়। দুইটাকে বোঝায় কিভাবে একটু বলি তাইলে বুঝতে পারবেন। ধরেন কোন আপনার এটা এরকম এরকম করে যাচ্ছে, ঠিক আছে, এখন এইটা একেবারে খুবই এন লগ এন এর খুবই কাছাকাছি, মানে এটার চেয়ে বড় বলা যাচ্ছে না, ছোট বলা যাচ্ছে না। আপনি হয়তো এটার যে ফাংশনটা, ধরেন এটার ফাংশনটা যদি আমরা এফ এন ধরি, এটাকে হয়তো কিছু জিনিস দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে হয়তো এটা বিগ মানে বিগ ওমেগা হিসাবে আমরা বলতে পারি যে এটা আর কখনোই ওই এন লগ এন এর নিচে আসবে না। আবার ধরেন যে এফ এন বাই 2 বা 3 বা 5 এরকম কোনো কিছু একটা করলে পরে এরকম কার্ভটা হয়ে যায় যে এটা কখনো আর ওই এন লগ এন এর উপরে যাবে না। ঠিক আছে, অর্থাৎ কিছু কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি এটাকে এরকম একটা কিছু বলা যায়, মানে এক উপরে চলে গেল বা নিচে চলে আসলো এরকম যদি বলা যায়, তাহলে ওইটাকে আমরা বিগ থেটা বলি। সাধারণত টাইট কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। বিগ থেটা বলতে পারলে আসলে খুব মোটামুটি ভালো জিনিস বলতে পারতেছি বলা হবে। আচ্ছা, আমি জাস্ট কিছু উদাহরণ, ম্যাথমেটিক্যাল উদাহরণ দিই, তাইলে আপনার জিনিসটা আয়ত্ত বা বুঝতে আর একটু সহজ হবে, এবং আপনাদেরকে কিছু কোশ্চেন করি, তখন আপনারা আসলে আরো সহজে বুঝতে পারবেন। ধরেন যে একটা ফাংশন আছে, ফাংশন অফ n ইকুয়াল টু n স্কয়ার প্লাস 84n প্লাস 5000। আচ্ছা, এটাকে যদি আমরা বিগ ও দিয়ে প্রকাশ করতে চাই তাহলে কত হবে? বিগ অফ অপশন যদি বলি, বিগ অফ n, বিগ অফ 1, বিগ অফ n, বিগ অফ n স্কয়ার এবং বিগ অফ n কিউব। আচ্ছা, আর এটার জন্য কোনগুলা ঠিক আছে বলতে পারবেন? এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা বিগ ও দিয়ে বলি তাহলে কোনগুলো বলতে পারি? তার মানে তো আসলে কেউ বুঝেন নাই। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন। বিগ অফ 1 মানে কিছু কনস্ট্যান্ট কাজ। তার মানে এইটার গ্রাফটা, এই বিগ অফ 1 এর গ্রাফটা কিরকম ছিল আমরা দেখেছি, একেবারে n বাড়ার সাথে সাথে এটার মানটা খুব একটা বাড়বে না, একেবারে মোটামুটি ফ্ল্যাটের মতো থাকবে, তাই না? নিচের আমাদের যেই আমাদের এই যে গ্রাফটা যে আছে
এখানে যদি আপনি একটু দেখেন আপনার এই বরাবর মোটামুটি n বাড়ার সাথে সাথে কিছুই হবে না এরকম। তো আমাদের গ্রাফটা আসলে কোনটার সাথে বেশি যায়? আমি যদি বলি বিগ অফ 1 এর সাথে বেশি যাচ্ছে, মানে এই দিকে একটা যদি আমি রেখা টানি, ঠিক আছে, এদিক থেকে যদি আমি একটা রেখা টানি, এটা তো বিগ অফ 1 এর কাছাকাছি বা বিগ অফ 1। তো আমাদের সরি বিগ অফ 1, আমাদের এই যে ফাংশনটা যে আমরা লিখেছিলাম উপরে, এটা কি এইটার কাছাকাছি? বা বিগ অফ 1 দিয়ে কি এটাকে এস্টিমেট করা যাচ্ছে? এস্টিমেট করা যাচ্ছে বলতে যে এটা কখনোই আসলে বিগ অফ 1 এর উপরে যাবে না, এরকম কি বলা যাচ্ছে? যাচ্ছে না। কারণ কি? কারণ n স্কয়ার যেহেতু এখানে আছে, তার মানে এইটার আপনি যদি দেখেন তাহলে এইরকম এই n স্কয়ারের এই দিকের কোন একটা হবে আর কি, আশেপাশ দিয়েই যাবে এটার গ্রাফটা। হয়তো একটু উথাল পাতাল বেশি থাকতে পারে, কিন্তু এইরকমই ওইটার কাছাকাছি দিয়েই যাবে, তাই না? সো আপনার এই বিগ অফ 1 এর এইটা থেকে আসলে মানে আমার ফাংশনটাকে বিগ অফ 1 এর যে কম্পিউটেশন যে ফাংশন, এইটার নিচে এটা কখনোই আসবে না। বা আপনি যদি এটার সাথে 5000 যোগ করে মানে কি বলে বা 5000 যোগ না বিয়োগ করে যদি আপনি এটাকে আরো পিছনেও নেন, এটা এক সময় না এক সময় এই বিগ অফ 1 এর এটাকে ক্রস করে চলে যাবে। সিমিলারলি বিগ অফ n যদি চিন্তা করেন, তাইলে আপনার এটা এই দিকের কোন একটা গ্রাফ বা রেখা। তো আমি কখনোই বলতে পারি না যে এইটা এক সময় না এক সময় এইটাকে ক্রস করবে, ঠিক আছে? এটাকে যতই আপনি গুণ যোগ বিয়োগ করেন, এটাকে এটা এক সময় না এক সময় এই বিগ অফ n কে আসলে ছাড়িয়েই যাবে। সো এই দুইটা আসলে বলা যাচ্ছে না। কিন্তু বিগ অফ n স্কয়ার এটা দিয়ে এটাকে এস্টিমেট করা যাচ্ছে। কারণ আপনি যদি এরকম এইটাকে এটা থেকে একটা ফাংশন তৈরি করেন, এরকম ফাংশন অফ n, ওটারও ফাংশন অফ n নাম দিলাম, যেটা n স্কয়ার, এটার আগে জাস্ট একটা 2 হয়তো লাগিয়ে দিলাম। আপনি মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এই ফাংশনটা এক সময় না এক সময় এই ফাংশনটাকে ক্রস করবে। অর্থাৎ সে হয়তো এই দিকে এসে একটু নিচে আছে, কিন্তু এক সময় না এক সময় সে এটাকে ক্রস করে উপরে চলে যাবেই কোনো না কোনো পয়েন্টে, ঠিক আছে? অর্থাৎ কারণ এখানে n স্কয়ারের সাথে 2 বা n স্কয়ার কে কোন একটা গুণ করে এটার বড় করে ফেলা যাচ্ছে। সো এইটা আস্তে আস্তে এটা একটা সময় পর্যন্ত উপরে থাকবে, যেহেতু 5000 আছে বা এটা সেটা এই ধরনের আছে, কিন্তু এক সময় না এক সময় n এর ভ্যালু বাড়তে থাকলে এক সময় না এক সময় এটাকে ক্রস করবে কোন একটা পয়েন্টে। সো বিগ অফ n স্কয়ার দিয়ে এটাকে এস্টিমেট করা যাচ্ছে। বিগ অফ n কিউব যদি বলেন, তাহলে ফাংশন অফ n ইকুয়াল টু বিগ অফ n কিউব। এইটাও আসলে এই দিকের কোন একটা জিনিস। আপনি প্রথমে স্টার্টিং এ হয়তো তার কাছে 5000 আছে, তার কাছে হয়তো প্রথমে স্টার্টিং এ 0 আছে, ঠিক আছে? তার এটা এখান থেকে শুরু না হয়ে এখান থেকে হয়তো শুরু হবে, ঠিক আছে? 5000 সে অনেক উপরে চলে যাবে। কিন্তু এক সময় না এক সময় n কিউব যেহেতু এটার পাওয়ার যেহেতু বেশি, এক সময় না এক সময় এটাকে সারপাস করে চলে যাবে, এটার উপরে চলে যাবে, ক্রস করে এটার উপরে চলে যাবে, ঠিক আছে? সো এটা দিয়েও আসলে এস্টিমেট করা পসিবল হচ্ছে এটাকে। আচ্ছা, এখন আমি যদি বিগ ও না গিয়ে বিগ ওমেগার দিকে যাই, বিগ ওমেগা 1, বিগ ওমেগা n, বিগ ওমেগা n স্কয়ার, বিগ ওমেগা n কিউব। সো বিগ ওমেগার ক্ষেত্রে হচ্ছে উল্টাটা, অর্থাৎ এই ফাংশনটা কখনো না কখনো এই ফাংশনটাকে ক্রস করে যাবে এবং কখনোই আসলে আর এই ফাংশনটা ওই ফাংশনটাকে ছুঁতে পারবে না। আমি অবশ্য উল্টা বলেছি কি 1, না না ঠিকই বলেছি।
এই ফাংশনটা কখনো না কখনো এই ফাংশনটাকে সারপাস করে যাবে এবং আর কখনোই ধরতে পারবে না। তো ধরেন বিগ অফ 1 যদি থিটা অফ 1 যদি হয়, তাহলে এটা তো এই দিকের কোনো একটা ফাংশন, এটা তো আমরা জানি, এই দেখেছি। তো এটা আপনার দেখতেই পাচ্ছেন, এটা যদি এই দিককার কোনো একটা ফাংশন হয়, তাহলে এটা কোনো একটা পয়েন্টে এটাকে ছেড়ে যাচ্ছে এবং এটার আর কখনো টাচ করতে পারতেছে না। সো এটাকে আমরা বিগ ওমেগা দিয়ে এটাকে এস্টিমেট করতে পারতেছি যে কোনো একটা পয়েন্ট আমরা পাচ্ছি যেখানে এসে এই বিগ ওমেগাকে এই ফাংশনটা সারপাস করে চলে যাচ্ছে এবং বিগ ওমেগা আর কখনো এটাকে ধরতে পারবে না যত এন বাড়বে। সিমিলারলি এন এর ক্ষেত্রেও সেম, কারণ এন কত, এন তো এই দিকের কিছু একটা হবে। তো বিগ মানে এন স্কোয়ার যেটার মধ্যে আছে সেটা একবার যখন এদিকে কোনো একটা থেকে হয়তো সে মানে তার প্রাধান্য, এন এর প্রাধান্য থাকতে পারে, কিন্তু একটা পর্যায়ে সে আসলে এটাকে সারপাস করে চলে যাবে। সো বিগ এন এর ক্ষেত্রেও ঠিক আছে। এন স্কোয়ার দিয়ে যদি এস্টিমেট করতে চাই তাও আসলে ঠিক আছে, কারণ এটার সাথে এটাকে কিছু ভাগ করে নিচে আনা পসিবল, যখন আর কি এন স্কোয়ার এই ফাংশনটা এটাকে সারপাস করে একসময় চলে যাবে এবং আর ধরতে পারবে না। তাই তো, জাস্ট কনস্ট্যান্ট, কিছু কনস্ট্যান্টের এদিক ওদিক। আচ্ছা, কিন্তু এন কিউব আসলে বলা যাবে না, কারণ এন কিউবের গ্রোথ বেশি। সে স্টার্টিং যদি প্রথমে আরো স্লো থাকে, পরে কিন্তু সে এটাকে একসময় না একসময় পাস করে চলে যাবে। সো আমরা মানে আমাদের কাছে সাধারণত সবসময় এই সবচেয়ে বড় যেই টার্মটা আছে সেটার সিগনিফিকেন্সটা সবচেয়ে বেশি থাকবে, ওইটা দিয়েই আমরা আসলে এই বিগ ও বা বিগ ওমেগা এগুলা নির্ণয় করব। আচ্ছা, এটার সাথে সাথে আমার ওই বিগ থিটাটাও একটু বলে নিতে হচ্ছে। ভয়ের কারণ নাই, কারণ আমরা এগুলো আসলে এত কিছু ইউজ করব না, আপনাকে একটু বলতেছি যাতে যদি আপনার আগ্রহ থাকে তাহলে যাতে একটু দেখতে পারেন পরে। এগুলাতে আসলে ওই আমাদের মেজরে আসলে এইগুলো নিয়ে একটা কোর্সই থাকে, কিন্তু এখানে যেহেতু আসলে কোনো কোর্স এরকম ভাবে নাই, সো কোর্স অবশ্য আছে। আপনার ডিসক্রিট ম্যাথমেটিক্স আপনাদের সিলেবাসে কোনো কোর্স আছে? থাকার কথা, যদি থাকে ওখানে এগুলো আরো ভালো করে দেখানোর কথা। আচ্ছা, সো এখন আসেন একটু দেখি। বিগ থিটাটার কথা আগেই বলেছি যে বিগ ও ওমেগা, বিগ ও হতে হবে, বিগ ওমেগাও হতে হবে। অর্থাৎ সরি, আপনার যেই ফাংশনটা আছে এটার সাথে কিছু যোগ বা কিছু গুণ বা কিছু বিয়োগ এগুলো করে এমন একটা ফাংশন তৈরি করা সম্ভব হইতে হবে যেটা একবার এটাকে সারপাস করে চলে যাবে আর এটাকে কেউ ধরতে পারবে না। আবার উল্টাটাও সত্য হইতে হবে, অর্থাৎ এইটা ওই আপনার বানানো ফাংশনটাকে সারপাস করে চলে যাবে, জাস্ট কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে, এবং আর সে কখনো ধরতে পারবে না। এরকম যদি হইতে হয় তাইলে সেটাকে আমরা বিগ থিটা বলতে পারি, অর্থাৎ টাইট। ধরেন যে খুব সহজভাবে যদি বলি, আপনার একটা ফাংশন আছে এরকম। এখন এই ফাংশনটাকে যদি জাস্ট আপনি কোনোভাবে একটু কিছু গুণ করে আর একটু এদিক থেকে শুরু করাইতে পারেন, তাহলে এই যে এই ফাংশনটাই কিন্তু এই ফাংশনটা প্রায় সেম, এটার সবকিছুই সেম থাকতেছে। একটা পয়েন্টে যখন এই ফাংশনটাকে আপনি গুণ করে একটু শিফট করে এদিকে নিয়ে যেতে পারছেন, তখন এইটা কিন্তু এমন ভাবে যাচ্ছে যে এই নিচের যে ফাংশনটা, এই ফাংশনটা কখনো এটাকে আর ধরতে পারবে না। ঠিক আছে, সিমিলারলি আপনি এটাতে কিছু ভাগ বা বিয়োগ করে যদি এই দিকে নিয়ে আসতে পারেন, তাহলে এই যে উপরের ফাংশনটা আছে এটা কখনোই আর এটাকে মানে এটা কখনোই আর এই নিচের ফাংশনটার নিচে যাবে না, এটা উপরে যেতেই থাকবে। এরকম যদি পসিবল হয় সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এটাকে বিগ থিটা বলতে পারি, অর্থাৎ খুবই টাইট, বাউন্ডটা খুবই টাইট। সো সহজ হিসাব, যদি হিসাব থেকে বুঝতে চান তাহলে সহজে বললাম যে বিগ ও এবং বিগ ওমেগা দুইটাই যদি হয় তাইলেই কেবল বিগ থিটা আমরা সেটাকে বলতে পারবো। সো বিগ থিটা অফ
1 এটাকে বলা যাচ্ছে না, কারণ দেখেন বিগ ও স্যাটিসফাই করতেছে না, শুধুমাত্র বিগ ওমেগা স্যাটিসফাই করতেছে। সিমিলারলি বিগ অফ এন এর ক্ষেত্রেও সেম। সো এন স্কোয়ারের ক্ষেত্রে দেখেন এন স্কোয়ারে কিন্তু বিগ ও স্যাটিসফাই করতেছে, বিগ ওমেগাও স্যাটিসফাই করতেছে। সো বিগ থেটা অফ এন স্কোয়ার বলা যাচ্ছে। এবং বিগ অফ এন বিগ থেটা অফ এন কিউব বলা যাচ্ছে না, কারণ কি বিগ ওর ক্ষেত্রে কাজ করলেও বিগ ওমেগার ক্ষেত্রে আসলে এটা কাজ করতেছে না। সো আলটিমেটলি বিগ থেটা হচ্ছে এন স্কোয়ার। আচ্ছা, যদিও আসলে এত কিছু সাউন্ডে বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদিও আসলে মানে আহ, এত কিছু বললাম, আমরা আসলে এত কিছু নিয়ে খুব একটা কাজ করি না। আমরা মেইনলি বিগ ওটাকেই বিগ ওমেগার মতো করে আমরা বিগ ওটাকে ইউজ করি। এখানে ধরেন যে বিগ এইটাকে এস্টিমেট করার জন্য বিগ ও অফ এন স্কোয়ারও ওকে, বিগ অফ এন কিউব ওকে, দুইটাই ওকে, কিন্তু আমরা বিগ অফ এন কিউব সাধারণত এটার জন্য বলি না। আমরা যেটা কাছাকাছি, অর্থাৎ এটার কাছাকাছি, তো এটা যেটা সবচেয়ে কম, যেটা বিগ ও স্যাটিসফাই করে, আমরা সাধারণত ওইটাকে বলি। ঠিক আছে, এখন যদি বুঝে থাকেন তাইলে আমাকে একটু বলবেন, আমরা যে একটু আগে একটা আমাদের কি বলে এটার নাম, একটা প্রোগ্রাম দেখলাম যেটাতে আমরা কি করেছিলাম, আমরা ফ্যাক্টরিয়াল না, এটাকে কি বলে, প্রাইম নাম্বার বের করেছিলাম। প্রাইম নাম্বার বের করেছিলাম না? প্রাইম নাম্বার বের করার প্রোগ্রামটার বিগ ও অফ কত সেটা একটু বলতে পারেন কিনা দেখেন। প্রাইম নাম্বার তো এখানে বের করেছিলাম, এটা বিগ ও অফ কত হবে বলেন তো? এটার কমপ্লেক্সিটি বিগ ও অফ কত হবে বলেন? কেউ না কেউ তো বলতে পারার কথা। সেটা আমরা সাধারণত ওই কয়টা লুপ চলতেছে সেটার উপরে ডিপেন্ড করে অনেক সময় বলে দিতে পারি। ঠিক আছে, যদি অন্য কোনো ব্যারিয়ার না থাকে। তো এখানে যেহেতু এই লুপটা আসলে আমরা ধরতেছি n বার চলবে, এখানে ধরেন লেটস সে n ইকুয়াল টু b, তো আর এই ভিতরের লুপটাও মোর অর লেস n বার চলে আর কি। বা আপনি যদি প্রত্যেকটা ভ্যালুর এভারেজ বের করেন তাহলে n/2 হয়তো দেখতে পাবেন চলতেছে। তো ওই বাই 2 বা এগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। তার মানে আসলে n ইনটু n, তাই তো? সো এটার যদি কমপ্লেক্সিটি বলি তাহলে এটার কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। আমরা একটা কি বলে প্রোগ্রাম লিখেছি যেটা দিয়ে প্রাইম নাম্বার বের করা যায়। এই বি এর বদলে এখানে যদি n লিখি তাহলে n পর্যন্ত প্রাইম নাম্বার গুলো বের করা যায়, সেইটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n স্কয়ার। এখন n এর মান ধরেন ছোট আছে, ধরেন আমরা এখানে 25 ইউজ করছি, এখানে 25 স্কয়ার খুব একটা হয়তো বড় নাম্বার হবে না, কিন্তু আপনি যখন 10⁵ রেঞ্জের কোন একটা নাম্বারের প্রাইম কিনা সেটা বের করতে চান, বা লিস্টটা ওই নাম্বার পর্যন্ত প্রাইম কিনা বের করতে চান, তাহলে আপনি দেখেন আপনার কমপ্লেক্সিটি লেগে যাচ্ছে 10⁵ নাম্বারের মানে প্রাইম কিনা এই 10⁵ পর্যন্ত রেঞ্জের বের করতে আপনার লাগতেছে 10⁻10। 10⁻10 মানে হচ্ছে 100 সেকেন্ড, রাফলি যদি প্রতি সেকেন্ডে 10⁸টা কম্পিউটেশন ধরি। 10⁵ গেল, 10⁶ যদি ধরি তাহলে চলে আসবে কত, 10⁶ হইলে কিন্তু 10⁻12, তাই তো? 10⁻12 হয়ে যাবে, 10⁸ দিয়ে ভাগ দিলে 10⁴ সেকেন্ড। এরকম ভাবে আপনার 7 বা এগুলি যদি আরো বাড়াই তাহলে দেখবেন যে আরো অনেক বেশি। তার মানে আসলে আপনি খুব বেশি পর্যন্ত প্রাইম নাম্বার আসলে বের করতে পারতেছেন না। আমরা এখন এই কমপ্লেক্সিটিটাকে কোনোভাবে যদি কমিয়ে আনতে পারি, আরো নিচে নিয়ে আসতে পারি, এবং ম্যাথমেটিক্যাল আরো কিছু প্রপার্টিস ইউজ করে যদি কাজ করতে পারি, তাহলে আরো অনেক কম ইয়েতে আমরা প্রাইম নাম্বার বের করতে পারবো। ওকে, ছোটখাটো কিছু অবজারভেশন বলি।
এটা আমরা কি করেছি, এখানে একটা নাম্বার n কিনা প্রাইম বের করতে চাইলে 2 থেকে n-1 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে ভাগ দিয়েছি। কিন্তু n-1 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে ভাগ দেওয়ার কি কোনো দরকার আছে? তার আগের কোন নাম্বার পর্যন্ত দিলে কি যথেষ্ট না? মানে n-1 পর্যন্ত প্রতিটা, ধরেন যে 5 কি একটা প্রাইম কিনা সেটা বোঝার জন্য 2, 3, 4 প্রত্যেকটা দিয়ে ভাগ করে দেখার প্রয়োজন আছে কিনা। ধরেন 49 একটা প্রাইম নাম্বার, এটা ডিটারমাইন করার জন্য 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে 48 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে ভাগ দিয়ে দেখার কোনো দরকার আছে কিনা। সো যদি অনেকে একটা সলিউশনে আসতে পারেন যে ওকে আমরা হাফ পর্যন্ত যাব, n/2 পর্যন্ত, 49 হলে n/2 হলো 24। সো 2 থেকে 24 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে আমি ভাগ দিয়ে দেখব, যদি ভাগ যায় তাহলে এটা প্রাইম, কম্পোজিট, আদারওয়াইজ এটা প্রাইম। ঠিক আছে, সো যদি এটা আপনি মনে করেন তাহলে এটা প্রমাণ করতে হবে যে কেন আপনি এটা মনে করেন। আচ্ছা, আমরা বলবো হচ্ছে আসলে আরো কমিয়ে আনা যায়, অর্থাৎ √n, n কি প্রাইম নাম্বার কিনা এটা দেখার জন্য √n, 2 থেকে √n পর্যন্ত নাম্বারগুলো দিয়ে ভাগ দিয়ে যদি দেখি যে এটা ভাগ যাচ্ছে না, তার মানে এটা একটা প্রাইম। সো এটা কিভাবে প্রমাণ করবেন সেটা একটু চিন্তা করে দেখেন। সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত হচ্ছে, nটা নাম্বারের কি বলে এটাকে, n পর্যন্ত নাম্বারগুলোর মধ্যে প্রাইম কোনগুলা সেগুলো বের করার জন্য আপনার কমপ্লেক্সিটি লাগতেছে। তাহলে তখন উপরের লুপটা চলবে n আর নিচের লুপটা চলবে √n পর্যন্ত। তার মানে আপনার কমপ্লেক্সিটি হচ্ছে n√n, n√n big of n√n। ওকে, বা আপনি এটাকে হয়তো আরো এইভাবে লিখতে পারেন যে big of n⁻3/2, ঠিক আছে, বা 1.5 সেরকম লিখতে পারেন। এটা আপনার ইচ্ছা, সেটা আপনার স্বাধীনতা রয়েছে। তো কিন্তু এটা আমাকে প্রমাণ করতে হবে যে কিভাবে n পর্যন্ত নাম্বারগুলোর গুণফল করলে আপনি, এবং এটা ট্রু, আপনি দেখবেন যে এই 49 এটা প্রাইম কিনা এটা দেখার জন্য আপনার 2 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে যদি ভাগ দেন, তাইলে যদি ভাগ যায় তাইলে এটা প্রাইম না। আর যদি 2 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলো কোনোটা দিয়ে ভাগ না যায় তাহলে আর 7 এর পরের কোনো নাম্বার দিয়েও ভাগ যাবে না। এটার কারণ হচ্ছে, একটু বলে দেই, আমাদের সময় খুব বেশি নাই, জাস্ট এটা বলেই আসলে শেষ করব। এটার কারণটা একটু ব্যাখ্যা করি। ধরেন x⁻1 ইকুয়াল টু, আমি লিখতে পারি x⁻0.5 ইন্টু x⁻0.5, তাই তো? x⁻0.5 কিন্তু √x, তাই তো? এটাকেই কিন্তু আমরা বলি √x। এখন একটা জিনিস দেখেন, আপনারা জানেন যে এই দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের যোগ ফলে কিন্তু এই 1 কিন্তু এই দুইটা জিনিসের যোগ ফলে হয়েছে। এখন দেখেন এই 0.5 যে আছে, এটার একটাকে যদি আপনি বাড়াতে থাকেন, ঠিক আছে, আপনি এটা 0.6 করলেন, তাহলে এটা অবশ্যই কমে যাবে, 0.4 হবে। তার মানে হচ্ছে একটাকে যদি আপনি বাড়ান তাহলে আরেকটা কিন্তু কমে আসতেছে, এটাকে আবার কমান তাহলে এটা কিন্তু বেড়ে যেতে হবে। এটাকে যদি আপনি 0.2 করে আনেন তাহলে এটা অবশ্যই 0.8 হবে। তাহলে দেখেন একটা নাম্বার কম্পোজিট কখন হবে বা নন প্রাইম না কখন হবে, যখন এটাকে দুইটা নাম্বারের গুণফল হিসাবে, কমপক্ষে দুইটা নাম্বারের গুণফল হিসাবে আপনি প্রকাশ করতে পারবেন, তাই তো?
সো এখন দেখেন দুইটা নাম্বারের যখন গুণফল হিসাবে প্রকাশ করতেছেন তখন একটাকে 0.5 এর উপরে অর্থাৎ √x এর চেয়ে বেশি যদি নেন তাহলে অন্য আর একটা √x এর নিচে চলে আসতেছে। তার মানে সবসময় একটা নাম্বার অবশ্যই √x এর মধ্যে থাকতেছে বা x এর সমান বা তার নিচে থাকতেছে যদি আপনার এভাবে দুইটা নাম্বারের গুণফল হিসাবে কোন একটা নাম্বারকে প্রকাশ করা যায়। সো এই জন্য আমরা যেটা করতেছি সেটা হলো 2 থেকে √x পর্যন্ত নাম্বারগুলো দিয়ে এটাকে ভাগ দেওয়ার চেষ্টা করতেছি। যদি ভাগ যায় তার মানে আসলে এইটার একটা কাউন্টার পার্ট অবশ্যই √x এর চেয়ে বড় কোন একটা কাউন্টার পার্ট আছে, কিন্তু আমাদের তো আসলে দুইটারই দরকার নাই, যে কোনো একটা পেলেই তো হচ্ছে। তো ওই একটা ফাইন্ড আউট করারই আমরা চেষ্টা করতেছি √x এর মধ্যে। সো যদি থাকে এরকম এক্সিস্ট করে মানে গুণফল হইতে হলে তো দুইটা নাম্বার অবশ্যই আপনাকে কমপক্ষে গুণ করতে হবে। তো এই একটা তো অবশ্যই √x এর নিচে থেকে যাচ্ছে সব সময়। সেই জন্য আমাদের 2 থেকে √x পর্যন্ত যে কোনো নাম্বার দিয়ে ভাগ করে করে আমরা দেখতে পারি যে ওকে এটা কি প্রাইম কিনা, বা ওইটাই আমাকে নিশ্চিত করে যেটা প্রাইম কিনা। ঠিক আছে? সো আমরা যে অ্যালগরিদমটা দেখলাম এটাতে হচ্ছে এটার কমপ্লেক্সিটি হচ্ছে n log n n√n। কমপ্লেক্সিটি আসলে এর চেয়েও আসলে আরো কমিয়ে আনা যায়। সিভ একটা পদ্ধতি আছে, সিভ অফ ইরাটোথেন্স এই ধরনের কিছু কি নাম একটা, এটা আমি ভুলে যাই সব সময়, উচ্চারণই আমি আসলে ওইভাবে করতে পারি না। সিভ অফ, এই যে এখানে লেখা আছে সিভ অফ ইরাটোথেন্স। তো এইটা দিয়ে কিভাবে প্রাইম নাম্বার বের করা যায় সেটা আমরা নেক্সট দিন দেখবো, এবং ওটা দিয়ে গুণ করে কিভাবে কাজগুলো করা যায়, মানে গুণ করে বলতে মানে ওইটা দিয়ে কাজ করে কিভাবে প্রাইম নাম্বার বের করা যায় এবং এটাকে কিভাবে আরো এফিশিয়েন্ট করা যায় সেগুলো আমরা নেক্সট দিন দেখব। ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ। জানি হয়তো অনেক জিনিসই বুঝেন নাই, আবার একটু ভিডিওটা দেখলে আরো জিনিস ক্লিয়ার হবে। সো এভাবে করেই ওই যে আমাদের যে গল্পটা ছিল সেই গল্পে মেধার কাছে কি বলে টাকার পরাজয় হলো। ঠিক আছে? মেধা যদি থাকে তাহলে ওইভাবে আমরা অ্যাসিম্পটোটিক কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে পুরস্কারটা মেধাবীকেই দিতে পারবো আর। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।